হ্যালো, গুড আফটারনুন গাইজ। হ্যালো, গুড আফটারনুন। দেখো, ক্লাস 10 এর আমাদের যে চ্যাপ্টারটা চলছিল তার মধ্যে একটা টপিক আছে আমাদের কি গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস এফেক্টটা কি, বিশ্ব উষ্ণায়ন কি, কারণ একটা একটা হচ্ছে তার ফলাফল। ঠিক আছে, দেখা যাক এক এক করে যে কি লেখা আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিপিটি। চলো আমরা তাহলে স্টার্ট করছি আজকে গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। তো গ্রিন হাউস এফেক্ট কি, ঘটনাটা কি, একটা ডিটেলসে একটু লেখা আছে। দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত কিছু গ্যাস পৃথিবী পৃষ্ঠ থেকে নির্গত অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রশ্মি যেটাকে বলা হচ্ছে, শোষণ ও প্রতিফলন করে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। ঘটনাটা কি, কিভাবে ঘটছে, পাশে সাইডে দেখো ছবি দেওয়া বোঝানো আছে। তবুও আমরা একটু ডিটেলসে আলোচনা করি, হালকা করে, খুব খুব বেশি নয়। চলো দেখা যাক, লাইনটা আরেকবার পড়ো। পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত কিছু গ্যাস পৃথিবী পৃষ্ঠ থেকে নির্গত অবলোহিত রশ্মি শোষণ করে ও প্রতিফলন করে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আমরা কি জানি, সমস্ত শক্তির উৎস হচ্ছে আমাদের সূর্য। তো সূর্য দেবতার থেকে যে আলো আমরা পাচ্ছি, মানে যে আলো পৃথিবীতে আসছে, আমাদের পৃথিবী, আমরা এর আগে কি পড়েছিলাম, একটা বায়ুস্তর আছে তাই তো। এই বায়ুস্তরে এ কি করছে, আসছে, আসার পর ভূপৃষ্ঠে কিছুটা শোষিত হচ্ছে, আর বাকি অংশটা এটা প্রতিফলিত হচ্ছে, এখান থেকে প্রতিফলিত হয়ে মানে ব্যাক হয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছে। ফিরে মানে ছুঁচ হয়ে ঢুকে তো গেছে, বাট ফাল হয়ে আর বেরোতে পারছে না। তো এই ঘটনাটাই এখানে ঘটছে। ফিরে যাওয়ার সময় এই বায়ুস্তর একে বাধা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, ও আবার ব্যাক করে আমাদের ভূপৃষ্ঠে ঘোরাফেরা করছে। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠের উপরে আমাদের ঘোরাফেরা করছে বায়ুমণ্ডলে। এর ফলে এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর গড় তাপমাত্রা জীবের বসবাসের উপযোগী থাকে। বেসিক্যালি গ্রিনহাউস এফেক্ট হচ্ছে এমন একটা প্রভাব, যেই প্রভাবের ফলে আমরা এখনো বেঁচে আছি। যদি এই প্রভাব না থাকতো, তাহলে কি হতো, সূর্য থেকে রশ্মি সরাসরি পৃথিবী পৃষ্ঠে আসতো এবং সমস্তটাই যদি ফিরে যেত, তাহলে কি হতো, জীবকুলের বেঁচে থাকার উপযোগী পরিবেশ এখানে গড়ে উঠতো না। ঠিক আছে, এই গ্যাসগুলো কি করতো, এদেরকে ধরে রাখতে পারতো না। এই টেম্পারেচারকে ধরে রাখতে না পারলে, টেম্পারেচার যদি বাইরে বেরিয়ে যায়, তখন এটা শীতল হয়ে যাবে। শীতল হতে 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 -30 ডিগ্রি সেলসিয়াসে যদি পৌঁছে যায়, তাহলে বুঝতেই পারছো 0 ডিগ্রিতে আমাদের বরফ জমে যায়। তো 30 ডিগ্রিতে আমাদের কি অবস্থা হতে পারে। তো সেই রকম পরিবেশে আমাদের জীবকুলের বেঁচে থাকার উপযোগী নয়। ঠিক আছে, এই জন্যই আমাদের গ্রিন হাউস এফেক্ট কিন্তু প্রয়োজনীয়। That's very much important for us, for the human beings, for the living organs, everything, for everything. আচ্ছা, নেক্সট আমরা একটু চলে যাই ভিতরের দিকে। দেখো, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে একটা এফেক্ট। আমরা এই এফেক্টটা কোথায় কাজে লাগিয়েছিলাম, ব্যাক করে আমরা এসেছি। দেখো, আমরা এই এফেক্টকে কাজে লাগিয়েছি হচ্ছে শীত প্রধান দেশে, যেখানে সবজি টবজি বেশিরভাগ কিছু হয় না, মানে ধরো চারদিকটা বরফের স্তূপ, মাঝে একটা জায়গায় বেশ ভালোভাবে সাজিয়ে সেখানে মাটি রেখে সেখানে ভালোভাবে চাষ করা হচ্ছে। বাট সেখানে যদি টেম্পারেচারকে আমি বৃদ্ধি করে ইনক্রিজ না রাখতে পারি, তাহলে কি হবে, সেটাও বরফ জমে যাবে, দিয়ে আস্তে আস্তে সমস্ত সবজি ফসল খারাপ হয়ে যাবে না। তার জন্য কি করে, শীত প্রধান দেশে বেসিক্যালি একটা কাঁচের ঘরের তৈরি করা হয়। ঠিক আছে, কাঁচ বা তিরপল দিয়েও তৈরি করা হয়। এরা কি করে, এরা হচ্ছে সূর্য থেকে আগত রশ্মিকে আসতে দেয়, ঢুকে যেতে দেয় ভিতরে, বাট ওই রশ্মিটাকে আর ব্যাক করে ফিরে যেতে দেয় না। ঠিক আছে, এই ঘটনাটা আমাদের বায়ুমণ্ডলেও ঘটে থাকে। তো সূর্য থেকে তো রশ্মি চলে এসেছে, বাট ওটা ব্যাক করে যাওয়ার সময় ওই কাঁচের গায়ের দেওয়ালে ধাক্কা লেগে আবার ফিরে আসছে। মানে কি হচ্ছে, টেম্পারেচারটা এখানে একটু বেশি পারিপার্শ্বিক পরিবেশের থেকে, মানে বাইরের পরিবেশ। বাইরে যেখানে -10 ডিগ্রি সেলসিয়াস, সেখানের থেকে আপাতত এর টেম্পারেচার বেশি থাকে অনেক। ঠিক আছে, তো এই রকম এরিয়ায়
যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের জন্য বেঁচে থাকার জন্য তাদেরকে সবজি তো টুকটাক খেতে হয়। সেখানে এই পদ্ধতি কাজে লাগিয়ে আমরা কি করেছি, গ্রিন হাউস তৈরি করেছি। সবুজ ঘর যেটাকে বলে। এই ঘটনা আমাদের পৃথিবীতেও ঘটে। পৃথিবীও কি করে আমাদের বেঁচে থাকার জন্য টেম্পারেচারটাকে ধরে রাখার চেষ্টা করে। চলো নেক্সট পেজে যাই। গ্রিন হাউস গ্যাস। দেখো গ্রিন হাউস এফেক্ট কি জন্য ঘটে, কাদের জন্য ঘটে? গ্রিন হাউস গ্যাসের জন্য ঘটে। গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে এমন গ্যাসগুলিকে গ্রিন হাউস গ্যাস বলে। গ্রিন হাউস এফেক্ট ঘটনাটা কি বোঝা গেল? টেম্পারেচার যার মধ্যে দেখো, গ্রিন হাউস এফেক্ট বা এফেক্ট হচ্ছে ঘটনা, এমন একটা ঘটনা যেখানে কি সূর্যরশ্মি বা আইআর যেটাকে বলা হচ্ছে অবলোহিত রশ্মি বাংলায় বলতে পারো, আসছে, বাট ফিরে সমস্তটা বেরিয়ে যেতে পারছে না, সেখানে দেওয়ালে ধাক্কা খেয়ে আবার সেখানেই ঘোরাফেরা করছে এবং টেম্পারেচার বৃদ্ধি করছে। ঠিক আছে, এই যে এফেক্ট, এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই ঘটনার জন্য দায়ী একটা দেওয়াল, যে দেওয়াল কি করছে, এই টেম্পারেচারকে বা তাপকে বেরিয়ে যেতে বাধা দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এরকম দেওয়াল তো আমাদের পৃথিবীর উপরে কেউ তৈরি করে রাখেনি। প্রকৃতি নিজে থেকে পৃথিবীতে জীবকুল বেঁচে থাকার জন্য প্রকৃতি নিজে থেকেই এইরকম একটা দেওয়াল তৈরি করেছে। যে দেওয়ালটা কি কি দিয়ে তৈরি আমরা দেখব। কার্বন ডাইঅক্সাইড, যেটার সংকেত CO2, ঠিক আছে, মিথেন, যার সংকেত হচ্ছে CH4, মিথেনের সংকেত হচ্ছে CH4, ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে CFC বলা হচ্ছে। ওকে, ওজোন হচ্ছে O3, ওজনের সংকেত, নাইট্রাস অক্সাইড Na2O, নাইট্রাস ভালো করে দেখবে, নাইট্রাস আছে, নাইট্রিক আছে, অনেক কিছু আছে, দেখতে হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, তার মধ্যে দেখো নাইট্রাস অক্সাইড, এর সংকেত কি N2O, আস, আস যোগ আছে। আচ্ছা, জলীয় বাষ্প মানে H2O, যেটা জলীয় বাষ্প H2O ভেপার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্পাউন্ড, যেগুলো পৃথিবীর চারপাশে একটা লেয়ারের মতো তৈরি করে। যেই লেয়ার উপর থেকে সূর্যরশ্মি চলে এলো, বাট ওই লেয়ার ভেদ করে আর বাইরে বেরোতে পারছে না, ওই লেয়ারে ধাক্কা খেয়ে আবার ব্যাক করে ফিরে আসছে পৃথিবী পৃষ্ঠে। এর ফলে টেম্পারেচার হালকা 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 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন এই যে প্রধান প্রধান গ্রিন হাউস গ্যাস আছে, তাদের মধ্যে CO2 50% এর জন্য দায়ী। এই যে গ্রিন হাউস এফেক্ট বা ঘটনাগুলো ঘটছে, তার জন্য 50% দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মানে কার্বন ডাইঅক্সাইড প্রধানত দায়ী বললেই চলে। তারপর কে আছে? মিথেন। মিথেন একটা খুব তাগড়া গ্যাস, যেটা কি করে টেম্পারেচারকে বাইরে বেরোতে বাধা দেয় পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখান থেকে। ওকে, তো ওজনও হালকা হালকা কাজ করে। জলীয় বাষ্প দেখবে যখন মেঘ জমে যায় না আকাশে, তখন একটু গুমোট ভাব থাকে। ঘটনাটা কি? আকাশে জলীয় বাষ্প দ্বারা যদি মেঘ জমে যায়, তাহলে টেম্পারেচারটাকে বাইরে বেরোতে দেয় না, ওর ভিতরেই রেখে দেয়। এর ফলে একটা গুমোট ভাব আমরা অনুভব করতে পারি। ওকে, তো এই ঘটনাগুলো আমরা দেখতে পাই এদের জন্য। ঠিক আছে, আর গ্রিন হাউস গ্যাস কাকে বলবো, যদি সংজ্ঞা বলে তখন এটা লিখবো, গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করে এমন প্রাকৃতিক গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। গ্রিন হাউস গ্যাসের নাম যদি দুটো নাম বলে বা তিনটে নাম বলে, প্রথমত কার্বন ডাই অক্সাইড মাস্ট মনে রাখতেই হবে, মিথেন রাখবে, আর তাছাড়াও তুমি ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, যেটা খুশি মনে রাখো। বেস্ট হবে কার্বন ডাই অক্সাইড সবার মনে থাকবে, মিথেনটা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করো, শুধুমাত্র মিথেনটা কষ্ট করে মনে রাখো, কার্বন ডাই অক্সাইড সবাই জানি, মিথেন আমরা আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, আর নেক্সট আমরা কি মনে রাখবো? জলীয় বাষ্প। তো এই তিনটে যদি আমরা মনে রাখতে পারি, পরীক্ষার হলে আমাদেরকে বেশি পড়ে চাপ নেওয়ার দরকার নেই, আমাদের মনে রাখারও দরকার নেই। কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প এই জিনিসগুলো মনে থাকবে, সবারই মনে থাকবে, কারণ কার্বন ডাই অক্সাইড আমরা ডেলি নাম শুনছি, জলীয় বাষ্প আমরা ডেলি আমাদের ব্যবহারের ফলে আমরা দেখতে পাচ্ছি ঘটনাগুলো ঘটছে আমাদের চারপাশে। মিথেনটা একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, আর তাছাড়াও এই চ্যাপ্টার যেহেতু পড়ছো, ওজনটা তোমাদের তার মধ্যে মাথায় ঢুকে যাওয়ার কথা এতক্ষণে। তো ওজন এই নামটাও আমাদের সচরাচর ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আর ওজন এর জন্য
ওজোন গ্যাসের সময় আমরা একটা সিএফসি পড়েছিলাম, এগুলো ব্যবহার করা হচ্ছে, বাট তার থেকে সব থেকে বেস্ট আমাদের হবে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, এই তিনটে মনে রাখা। চলো নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে কি বলেছে? নেক্সট পেজে বলা হয়েছে যেই সব গ্যাস গ্রিন হাউস গ্যাস নয়। দেখো, প্রকৃতিতে প্রায় বেশিরভাগ 72 থেকে 78% যদি আমাদের নাইট্রোজেন আছে, ধরে রাখো, ধরো একটা বেসিকলি একটা ধরে রাখো যে 72 থেকে 78% আমাদের প্রকৃতির নাইট্রোজেন দ্বারা, মানে প্রকৃতিতে নাইট্রোজেন আছে। তবুও এই নাইট্রোজেন কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করছে না। ঠিক আছে, আরও অনেক কারণ আছে। ধরো প্রকৃতিতে এত বেশি আছে নাইট্রোজেন, এর ফলে গ্রিন হাউস গ্যাসের জন্য যদি এটা কাজ করে, তাহলে বেশ গ্রিন হাউস এফেক্টটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, অনেক অনেক ঘটনা ঘটবে, যার ফলে আমাদের ভবিষ্যতে বেঁচে থাকার অসুবিধা ঘটনা ঘটতে পারে, এরকম কিছু। তার জন্য নাইট্রোজেনটা আমরা দেখতে পেরেছি যে নাইট্রোজেনের এমন কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য এরা গ্রিন হাউস এফেক্ট প্রদান করে না আমাদেরকে, বা এরা গ্রিন হাউস গ্যাস নয়। এদের মধ্যে গ্রিন হাউস এফেক্ট দেখা যায় না, নাইট্রোজেন আর বিশেষ করে অক্সিজেন। নাইট্রোজেন N2 আর অক্সিজেন আমাদেরকে মনে রাখতে হবে O2, এই দুটো হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস কাকে, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, দুটো গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। এইগুলো আমরা পড়তে পারি সচরাচর, পরীক্ষার কোশ্চেনেও দেখেছি, বাট হট করে যদি কোশ্চেন দিয়ে দেয় কোন গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস নয়, বা এমসিকিউ টাইপের কোশ্চেনে দেওয়া থাকে, ধরো 4টা অপশন দেওয়া থাকলো, সেখানে বললো কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, তার মধ্যে একটা অপশন N2 থাকতে পারে, একটা অপশন O2 থাকতে পারে, দুটো অপশন কিন্তু একসাথে থাকবে না, হলে N2 থাকবে, না হলে O2 থাকবে, যে কোনো একটা থাকবে। তো আমাদেরকে মনে রাখতে হবে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস গ্রিন হাউস প্রভাব তৈরি করে না। তার কারণটাও দেখো, এরা অবলোহিত রশ্মি শোষণ করতেই পারে না। যে অবলোহিত রশ্মি পৃথিবী পৃষ্ঠে আসে এবং ভূপৃষ্ঠ থেকে আবার ব্যাক হয়ে ফিরে যায়, সেইটা এরা শোষণ করতে পারে না। এই কারণে এরা গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে না। বেসিক্যালি এই হচ্ছে আমাদের ঘটনা। এই ঘটনা ঘটার পর আমাদেরকে কি পড়তে হবে দেখো, নেক্সট পেজে আমরা চলে যাই। নেক্সট পেজ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এতক্ষণ আমরা পড়েছি গ্রিন হাউস। গ্রিন হাউস একটা এমন একটা ঘটনা যার ফলে কি হচ্ছে, গ্রিন হাউস একটা ঘটনা, এফেক্ট। এই এফেক্টের ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এতদিন পর্যন্ত সব ঠিকঠাক ছিল, টেম্পারেচার ঠিকঠাকভাবে ইনক্রিজ হয়েছে, জীবকুল বেঁচে থাকার জন্য উপযোগী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বাট এই যে গ্রিন হাউস এফেক্ট, এই এফেক্টটা, এই গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া, এই এফেক্টের পরিমাণও বেড়েছে, এর ফলে কি হয়েছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তার মানে কি, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ঘটছে, টেম্পারেচার বৃদ্ধি ঘটছে। আমাদেরকে যে স্বাভাবিক টেম্পারেচারে আমরা যে বেঁচে থাকতে পারি, তার থেকেও টেম্পারেচার বাড়ছে। এর ফলে কি হবে, এর ফলে তো জীবকুল বেঁচে থাকার অনুপযোগী একটা পরিবেশ সৃষ্টি হবে আবার। দেখো, টেম্পারেচার একদম আমাদের শরীরের পক্ষে অনুকূল টেম্পারেচার চাই, তবে আমরা বেঁচে থাকতে পারবো। মাইনাসে গেলেও ক্ষতি, আবার বেশি প্লাসে গেলেও ক্ষতি। যদি 50 ডিগ্রি 55 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, কতদিন টিকবে মানুষ? এই জিনিসটাই বোঝার ব্যাপার। দেখো, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এর একটা একটা করে কারণ পড়ি এবং তার একটু ডিসকাশন। জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার। দেখো, আমরা দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দেখেছি, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল তো আমরা ব্যবহার মানে প্রায়শই দেখছি। তুমি ঘরের বাইরে জানলার দিকে চোখ বাড়ালেই দেখতে পাবে পেট্রোল ডিজেলের মানে খুব বাজেভাবে ব্যবহার। প্রাকৃতিক গ্যাস ইত্যাদি দহনের ক্ষেত্রে কি হচ্ছে, CO2 নির্গত হচ্ছে। আর আমরা কি জানি, CO2 হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য 50% দায়ী। ঠিক আছে, এরপর বেসিক যে ঘটনা, সেই ঘটনার মধ্যে একটা হচ্ছে অরণ্যচ্ছেদন, যেটাকে বলা হচ্ছে ডিফরেস্টেশন। বাংলা আর ইংলিশটা ভালো করে মনে রাখো, এটা অনেক জায়গায় প্রয়োজন হয়, অনেকভাবে প্রয়োজন হয়। ওকে, অরণ্যচ্ছেদন বা ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন, ফরেস্ট মানে বন, ডিফরেস্টেশন মানে বন
গাছকে কেটে ফেলা বা অরণ্য ছেদন করা, বনকে কমিয়ে দেওয়া। দেখো, গাছপালা CO2 শোষণ করে সালোক সংশ্লেষ করে। আমরা একদম সাধারণ বিজ্ঞানে আমরা দেখেছি গাছপালা CO2 কে শোষণ করে এবং নিজেদের মধ্যে তারা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। নিজেদের খাদ্য তৈরি করতে সক্ষম। ঠিক আছে? এরপর তুমি যদি সেই গাছকে কেটে দাও, যে CO2 কে শোষণ করছে, যে মেইনলি যে দায়ী, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, এর যে মেইন দায়ী সে হচ্ছে CO2। এই CO2 কে গাছপালা কি করে? শোষণ করে নেয়, তাই তো? তুমি যদি এই গাছপালাকেই কেটে দাও তাহলে CO2 কে শোষণ করবে? করতে পারছে না। এর ফলে কি পরিবেশে আস্তে আস্তে CO2 র পরিমাণ বাড়ছে, যেটা থাকার কথা তার থেকে বাড়ছে তো। আর যদি পরিবেশে CO2 র পরিমাণ বাড়ে, গ্রিন হাউস ইফেক্ট বেশি ভালোভাবে আরো দেখতে পাবো। আর কি হবে? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটবে। আচ্ছা, বনভূমি কমে যাওয়ায় বায়ুমণ্ডলে CO2 র পরিমাণ বাড়ছে, এইটা একটা পয়েন্ট লেখা আছে হালকা করে। ঠিক আছে? এর ডিসকাশন আমরা করলাম। চলো নেক্সট পয়েন্টে যাই। CFC, মিথেন এবং নাইট্রাস অক্সাইড বৃদ্ধি। CFC বলতে কি বোঝাচ্ছে? ক্লোরোফ্লোরো কার্বন। মিথেন, নাইট্রাস অক্সাইড আমরা এর আগের পয়েন্টে পড়ে এলাম এগুলো। এর ব্যবহার বৃদ্ধি। দেখো, এদের ব্যবহার কোথায় কোথায় হয় আমরা দেখি। আমাদেরকে কিচ্ছু জানার দরকার নেই, বা আমরা এত কিছু না জানলেও আমাদের চলবে। জাস্ট এইটুকু জেনে রাখো যে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, রেফ্রিজারেটর, এরোসল স্প্রে ইত্যাদিতে সিএফসি বায়ুমণ্ডলে মানে ইত্যাদির ব্যবহৃত সিএফসি বায়ুমণ্ডলে জমে থাকে। সিএফসি কোথায় কোথায় ব্যবহার হয় তাহলে? শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং রেফ্রিজারেটর আর এরোসল স্প্রে। তাছাড়াও এসি, এই সমস্ত যে ঘটনাগুলো ঘটে, এই যে যন্ত্রপাতিগুলো আমরা চালাই, এর ফলে কি হয়? এখান থেকে যে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন নির্গত হয় সেটা বায়ুমণ্ডলে যায় এবং এরা একটা গ্রিনহাউস গ্যাস, যা গ্লোবাল ওয়ার্মিংয়ে সাহায্য করে। গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন, সাহায্য করে মানে বিশ্ব উষ্ণায়নকে বৃদ্ধি করে, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি করে। ওকে? তো গবাদি পশুর জারণ প্রক্রিয়া এবং কৃষি জমিতে সার ব্যবহার ফলে মিথেন এবং নাইট্রাস অক্সাইড, দেখো সিএফসির ব্যবহার আমরা দেখলাম, আর এখানে দেখলাম মিথেন ও নাইট্রাস অক্সাইডের নির্গমন কোথা থেকে হয়? গবাদি পশুর জারণ এবং কৃষি জমিতে সার ব্যবহার ফলে। ওকে? কিন্তু কৃষি জমিতে তো সার দিতেই হবে, না হলে আমরা কি করে বেঁচে থাকবো? কৃষি জমির ফলন যদি না বৃদ্ধি পায়। তো এই পয়েন্টগুলো আমরা একটু ভালোভাবে দেখব। বেশি নয়, একবার পড়লেই গল্পের মতো মনে রাখতে হবে। যখন বলবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ লেখো, তখন এই দুটো তিনটে পয়েন্ট লিখবে। শিল্প কারখানা এবং যানবাহন দূষণ, এইটাও একটা পয়েন্ট। আমরা চারপাশে, এইগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ঘটনা, চারপাশে দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো দেখে লেখো। না দেখার কিছু নয়, পরীক্ষার হলে জানলা থেকে মুখ বের করো, দেখো কি ঘটছে সেটাই লিখো। ঠিক আছে? শিল্প কারখানা ও যানবাহনের দূষণ। কলকারখানা ও যানবাহনে প্রচুর পরিমাণে CO2, CO, CH4 ও অন্যান্য দূষিত গ্যাস নির্গমন করে, তাই তো? যানবাহন তো করেই, তাছাড়াও কলকারখানার চিমনি থেকেও। এখন যেহেতু ফিল্টার ব্যবহার করা হচ্ছে কলকারখানার চিমনি, যার জন্য একটু পরিশুদ্ধ গ্যাস, মানে ওই যে খুব একটা দূষিত গ্যাস ওইটাকে বেরোতে দিচ্ছে না। ঠিক আছে? এখন এরকম ঘটনা ঘটছে সরকারের আওতায় এসে, বা আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ঘটনাগুলো ঘটছে সেটাকে কমানোর জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে এগুলোকে কন্ট্রোলে আনার চেষ্টা করা হচ্ছে। এর ফলে কি হয়? কলকারখানা বা যানবাহনের এখন বেশিরভাগই দেখবে আগের মতো অতটা ধোঁয়া বেরায় না, খুব কম বেরায়। ঠিক আছে? শিল্প কারখানা এবং যানবাহন থেকেও দূষণ ঘটে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর 4টা কারণ আমরা জানতে পারি। 4টা কারণ কি কি? জীবাশ্ম জ্বালানির ব্যবহার, অরণ্য ছেদন, সিএফসি, মিথেন, নাইট্রাস অক্সাইডের বৃদ্ধি, শিল্প কারখানা এবং যানবাহনের দূষণ। ঠিক আছে? নেক্সট পয়েন্টে চলে যাও। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব। দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ দেখলাম, এরপরে আমরা দেখব গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কি, মানে হলে আমাদের কি ক্ষতিটা হয়ে যাবে, আমাদেরকে এত পড়তে হচ্ছে কেন, না পড়লে কি হয়ে যেত, এই ঘটনাটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? দেখো, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, 1 নম্বর পয়েন্ট, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। তো এখানে কি বলতে চেয়েছে?
এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর গড় উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। বেড়ে গেলে আমাদের কি? বাড়ুক না। বেড়ে গেলে কি সমস্যা হবে? এই যে এর আগের বছর আমরা যে 45 ডিগ্রি 40-45 ডিগ্রি টেম্পারেচারটা পেরিয়ে এলাম, এইরকম টেম্পারেচার আরও 2 ডিগ্রি যদি বেড়ে যায়, তখন বুঝতে পারছো এর আগের বছর যা অসুবিধা হয়েছে এবছর তার থেকেও বেশি অসুবিধা হবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, মানে নেক্সট পয়েন্ট, মেরু অঞ্চলের বরফ গলা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এটা একটা ভালো পয়েন্ট দেওয়া আছে, এটা একটু মনে রাখতে হবে। দেখো, পৃথিবীর যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, তো পৃথিবীর বাদ দাও, যে কোনো জায়গায় টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে মানে উষ্ণতা বাড়ছে, সেখানে তুমি যদি একটা বরফ রাখো সেই বরফটা নিশ্চয়ই গলে যাবে। তাহলে বরফটা যদি গলে যায়, গলে জলের সৃষ্টি হবে। এর ফলে কি হচ্ছে দেখো, বরফ গলে যে জলের সৃষ্টি হচ্ছে ওই জলটা কি সমুদ্রের এসে মিশছে যে কোনোভাবে। এই সমুদ্রে এসে মেশার ফলে কি হচ্ছে, সমুদ্রের জলতলের উচ্চতা আস্তে আস্তে বাড়ছে, তাই তো? আর জলতলের উচ্চতা যদি বাড়ে তখন তুমি ধরো ওই আশেপাশে সমুদ্রের ধারের আশেপাশের এরিয়ায় তুমি ধরো একটা ছোটখাটো কুঠির বা বড়সড় দালান বাড়ি বলতে পারো, সেখানেই তুমি ধরো আছো এবং সেখানে তুমি টুকটাক চাষবাস করছো। তখন কি করবে তো, হঠাৎ করে দেখবে এরকম জল আস্তে 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 বৃদ্ধি পেতে পেতে তোমার যে সমস্ত চাষ জমি আছে সেই চাষযোগ্য জমির উপরেও জল চলে আসবে, মানে অতদূর পর্যন্ত ধরো ডুবিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে এর ফলে আস্তে আস্তে কি, ওই যে জলটা, সমুদ্রের জল এমনিতেই লবণাক্ত, পরে যদি সরেও যায় জমিটাকে অনুর্বর করে দিচ্ছে, তাই তো? আর এই বরফ গলা জলের ফলে উচ্চতা বৃদ্ধি পেয়ে যে বিভিন্ন বদ্বীপ আছে আমাদের, সেই বদ্বীপগুলো আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। ঠিক আছে? এর ফলে বন্যা দেখা দিচ্ছে, বন্যা বা মহাপ্লাবন যেটাকে বলা হচ্ছে। এর ফলে অনেক বড় এরিয়া প্লাবিত হয়ে যাচ্ছে, বন্যা বিধ্বংস হচ্ছে। ওকে, তো নেক্সট আমরা লিখব, লবণাক্ত জল কৃষি জমিতে প্রবেশ করলে তা চাষের অনুপযোগী হয়ে পড়ে। এই পয়েন্টটা আমরা একটু দেখে রাখবো। লবণাক্ত জল যদি বাই চান্স কৃষি জমিতে চলে আসে, তখন কি করবে, আমাদের NaCl এর পরিমাণ জমিতে বৃদ্ধি করে দেবে। তখন আমাদের চাষের মানে যেটা যেখানে যেমন চাষ হওয়া উচিত সেরকম চাষটা হওয়ার কথা হবে না, কারণ অন্যান্য পদার্থ আমাদের এখানে বেশি বেড়ে যাচ্ছে জমিতে। ওকে, তাহলে মেরু অঞ্চলে বরফ গলার ফলে আমাদের এই রকম ঘটনাগুলি ঘটছে। আরও ঘটনা আছে, যেমন প্রাণী ও উদ্ভিদের ওপর প্রভাব। তো গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অনেক প্রাণী উদ্ভিদ উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখো, উদ্ভিদ বিলুপ্ত হচ্ছে আমরা অনেক আগে থেকে সচক্ষে দেখতে পাচ্ছি, বাট প্রাণী বিলুপ্ত হচ্ছে আমাদের এর আগের বছরই আমরা একদম সচরাচর দেখতে পেলাম, বা সচরাচর যেগুলো জানতে পারছি। ঠিক আছে, এর আগের বছরের থেকে, কারণ টেম্পারেচার বেশ ভালোই বৃদ্ধি পেয়েছিল এর আগের বছর গ্রীষ্মকালে। এবছরও বৃদ্ধি পাবে, 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে প্রতি বছর। উম, আহ, প্রতি বছর নয়, এই শতাব্দীর মাঝামাঝি টাইমে বাড়ছে, মানে কিছু 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 করে একটা টাইমের পর কি হবে, 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে টেম্পারেচার, 45 থেকে ধরো 47 হয়ে যাবে, বা 49-50 এই রকমে পৌঁছে যাবে। তখন বুঝতে পারছো যে কতটা টেম্পারেচার বৃদ্ধি পাবে। এর ফলে কাদের কাদের ক্ষতি হতে পারে, আমাদের যে সমস্ত গৃহপালিত পশু আছে তাদেরই অনেকে তাদের মারা যায় এর ফলে। বুঝতে পারছো ব্যাপারটা? বাস্তুতন্ত্রের ভারসাম্য এর ফলে নষ্ট হচ্ছে। উদ্ভিদ প্রাণী এরা যদি মারা যায় তাহলে বাস্তুতন্ত্রের যে ভারসাম্য একটা থাকে সেই ভারসাম্যটা নষ্ট হচ্ছে। মানে ধরো একটা উদ্ভিদ মারা গেল, সেই উদ্ভিদটাকে খেয়ে যে বেঁচে থাকতো সেও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, এরকম ঘটনা ঘটতে থাকবে। ঠিক আছে? আর এর প্রভাব একদিন আমাদের উপরে খুব বড় সড়ভাবে পড়বে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, সুপার সাইক্লোন, টর্নেডো, দাবানল, খরা, এইরকম ঘটনাগুলো ঘটছে দেখা যাচ্ছে অনেক অনেক জায়গায়। আচ্ছা, রোগ, গ্রীষ্মকালে আমরা জানি কিছু রোগ হয়, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, এই মশাবাহিত রোগ কিছু আছে। এই গ্রীষ্মকালীন অনেক অনেক ধরনের রোগ হয়, তার ভিতরে মশাবাহিত রোগটাই বেশি।
এই রোগগুলো কি করে, ধরো গ্রীষ্মকালীন টাইমটা আরো বাড়ছে, তখন মশার জন্য আরো বেশি টাইম পাওয়া যাচ্ছে, আরো বেশি করে মশার সংখ্যাও বাড়বে। যে টেম্পারেচারে যে পারফেক্ট, ঠিক আছে, সেই টেম্পারেচারে সে ভালো করে বংশ বিস্তার করবে। ধরো টেম্পারেচার বৃদ্ধি পেলে যদি মশার ভালোভাবে বেঁচে থাকতে পারে, তাহলে মশা তার বংশ বিস্তার করবে, বেশি দিন টেম্পারেচার থাকবে, বেশি দিন গ্রীষ্মকাল থাকবে, বেশি দিন মশা মশা থাকবে। এর ফলে কি হবে? এর ফলে তাদের দ্বারা যে বাহিত রোগগুলো, সেই রোগগুলোও বৃদ্ধি পাবে। ঠিক আছে, চলো নেক্সট পার্টে যাই। গ্রিন হাউস গ্যাস নির্গমন করার উপায়, মানে গ্রিন হাউস গ্যাস কমানো যায় কিভাবে আস্তে আস্তে। দেখো, প্রথমত বিকল্প শক্তির ব্যবহার করতে হবে। সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এগুলো হচ্ছে আমাদের বিকল্প শক্তি হিসেবে ধরে নেওয়া যায়। আচ্ছা, পরিবহন ব্যবস্থার উন্নতি। পরিবহন ব্যবস্থার উন্নতি বলতে, যদি আমরা দেখি যে ইঞ্জিন খুব ভালোভাবে গাড়ির তৈরি হচ্ছে, যা ধোঁয়া ইমিট করছে না একবারেই, ঠিক আছে, সেই রকম উন্নত ধরনের ইঞ্জিন আমাদের আস্তে আস্তে রিফাইন্ড ইঞ্জিন যাকে বলে সেইটা ব্যবহার করব। তা ছাড়াও আমরা কি করব, ক্ষুদ্র দূরত্ব যদি আমাদেরকে যেতে হয়, ক্ষুদ্র দূরত্ব অতিক্রমের জন্য মোটর সাইকেল না ব্যবহার করে আমরা সাইকেল ব্যবহার করতে পারি। ই রিক্সা যেটাকে বলা হচ্ছে, ই রিক্সার ব্যবহার আমরা বৃদ্ধি করতে পারি। ওকে, ইলেকট্রনিক্যালি যে ভেহিকেলগুলো বেরিয়েছে, যার মধ্যে আছে ই রিক্সা, তাছাড়াও এর সাথে কি আছে, এর সাথে আছে ইলেকট্রনিক মোটরসাইকেল, এখন ইলেকট্রনিক কারও বেরিয়েছে, যেটার সাইডে দেখবে নাম্বার প্লেটে বা কাছাকাছি লেখা থাকবে ইভি, তাও আবার সবুজ কালারের, অ্যাকচুয়ালি আমি রেড কালারে লিখেছি, এটা লেখা থাকে ইভি, সবুজ, গ্রিন, গ্রিন নাম্বার প্লেট। এরকম গাড়ির আমরা ব্যবহার করতে পারি। এখন দামটা বেশি এইসবের ইভি, ডিজেল বা পেট্রোল ইঞ্জিনের থেকে, বাট ভবিষ্যতে কি এটার, যখন আমরা ব্যবহার বেশি করব, যখন উৎপাদন বাড়বে, তখন আস্তে আস্তে এর দামটাও কমবে। ঠিক আছে, এখন এখন থেকেই আমাদের ইভি স্টার্ট করে দেওয়া উচিত। সবাই সব জায়গায় প্রায় ইভি স্টার্ট হয়ে গেছে। তাছাড়াও আমরা আর কি করতে পারি, ধরো 10 জন যাচ্ছ, 10 জন 10টা গাড়ি না নিয়ে যে একটা গাড়িতে যাওয়ার চেষ্টা করো বা বাসে যাওয়ার চেষ্টা করো। এর ফলে কি হবে, যানবাহনের সংখ্যা কমবে, ডিজেল, পেট্রোল এই সমস্ত এগুলো বাঁচবে আর কি। ঠিক আছে, ট্রেনের ব্যবহার, মেট্রোর ব্যবহার, এর ব্যবহারটা একটু বৃদ্ধি করো, যার ফলে আমাদের যে সমস্ত প্রাকৃতিক সোর্স আছে, যেমন ডিজেল, পেট্রোল, এগুলোকে আমরা বাঁচাতে পারবো, এটা ভবিষ্যতেও এটা কাজ দেবে। ঠিক আছে, বন সংরক্ষণ এবং বৃক্ষরোপণ, এইটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট পয়েন্ট। বন সংরক্ষণ করতে হবে, ব্যাপক হারে গাছ লাগাতে হবে। আমরা জানি গ্রীষ্মকালে গাছের নিচে বসলে খুব আরাম পাওয়া যায়। ঠিক আছে, তাহলে বন তৈরি করো, গাছ লাগাও, আস্তে আস্তে আমাদের গ্রিন হাউস এফেক্ট কমবে, টেম্পারেচারও কমবে। তুমি ধরো তুমি যেখানে আছো সেই এরিয়ায়, ধরো তোমার বাড়ির চারপাশে তুমি যদি খুব ভালোভাবে গাছ লাগিয়ে যত্ন সহকারে একদম লাইন বাই লাইন, ধরো এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ির ফ্রন্ট, এখানে তুমি লাইন বাই লাইন গাছ লাগিয়ে খুব সুন্দরভাবে একটা জায়গা তৈরি করে রেখেছো, তখন কি হবে, তোমার বাড়িতে গরম লাগতে পারে, তুমি একটু বেরিয়ে এখানেও বসতে পারো। এর ফলে কি হবে, এমনিতেই তো আমাদের অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাতাসে বাড়ছে, এটাও ভালো হবে, এবং তার সাথে সাথে বিশ্ব উষ্ণায়নটাও কমবে, তোমারও আরাম লাগবে। তো যার কাছে জায়গা আছে তারা গাছ লাগানোর চেষ্টা করো। এরপর সিএফসির ব্যবহার বন্ধ। দেখো, এসি, ফ্রিজ এর ব্যবহার একটু কমানো উচিত, যেহেতু এখনের টেম্পারেচারে এসি ফ্রিজের ব্যবহার কমানো খুব একটা চাপ। তাছাড়াও ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপমেন্ট, উন্নতির দিকে যারা যাচ্ছে, সকলেই এখন উন্নত হতে চাইছে, উন্নতির দিকে যাচ্ছে, তারা তো রেফ্রিজারেটর বা ধরো এসি এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করবেই। বন্ধ করা তাদের ক্ষেত্রে অসম্ভব ব্যাপার। তোমরা কি করবে, তোমরা একটু কমানোর চেষ্টা করবে এর ব্যবহার। ঠিক আছে, দিনে 10 ঘন্টার জায়গায় দিনে 2 ঘন্টা 3 ঘন্টার ব্যবহার করো। বাকি ফ্যান আছে আমাদের কাছে, পাখা আছে, প্রকৃতি আছে, তার ব্যবহার করো। ঠিক আছে, এইরকম ছোট ছোট
পরিবর্তন আমাদের একটা বিশেষ আকার ধারণ করবে এবং খুব বড়সড় একটা উম যাকে বলে অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে ভবিষ্যতে বাঁচাবে। ঠিক আছে? বি স্মার্ট, নট কুল। ওকে? শিল্প ও কারখানায় কার্বন নির্গমন নিয়ন্ত্রণ। দেখো, আগেকারের যুগে আমরা দেখেছি যে আমাদের বাড়ির পাশে একটা কারখানা ছিল। কারখানা বলতে কারখানা বলা চলে না। এটাকে বেসিক্যালি বলা চলে মিল। তো সেখান থেকে প্রচুর পরিমাণে ধুঁয়ো বেরোতো। এখন যেহেতু সেটা বন্ধ হয়ে গেছে, তো আমি একটা বেসিক্যালি উদাহরণের মাধ্যমে বলছি। তো এইরকম জায়গায় তোমার শ্বাসকষ্ট হতে পারে। তো এই যে চিমনির থেকে ধুঁয়ো বেরোতো, এই ধুঁয়ো আমাদের পুরো গ্রামের আশেপাশের ৫-৬টা গ্রামের পরিবেশকে দূষিত করে রাখতো। তুমি যদি রোদে কিছু জামা কাপড় মেলো, সেখানেও দেখবে ওই উম ব্ল্যাক ডাস্ট, কালো গুঁড়ো, গুঁড়ো ধুয়োয় ভর্তি হয়ে যাবে স্কুল যাওয়ার জামার ওপরে। ঠিক আছে? এরকম ঘটনা আমরা সচরাচর দেখেছি। চোখের সামনে এরকম ঘটনা দেখেছি, প্রতিদিন দেখেছি। তো এই জিনিসগুলো আস্তে, আস্তে ডেভেলপ হচ্ছে এবং আমরা কি করছি? আস্তে, আস্তে উন্নত প্রযুক্তিবিদ্যার মাধ্যমে এই কলকারখানার যে চিমনি, সেই চিমনির মুখে যেখানে ধোঁয়া বেরোচ্ছে, যেখান থেকে ধোঁয়াটা আসছে, সেখানে একদম ছাঁকনি বা ফিল্টারের ব্যবহার করা হচ্ছে। যার ফলে শুধুমাত্র গ্যাসটাকে বের করে দেওয়া হচ্ছে এবং বাকি যেটা কাচরা বলা হয়, দূষিত পদার্থ, সেইটাকে আলাদা করে মানে ফিল্টার করা হয়ে যাচ্ছে। ওকে? তো এই ঘটনাগুলো এখন ঘটছে। আগেকারের দিনে এত কিছু ঘটতো না। এখন আস্তে, আস্তে উন্নতি হচ্ছে। তাছাড়াও ধরো এই গ্রিন হাউস ইফেক্ট কমানোর জন্য বিভিন্ন সংস্থা তাদের পেছনে লেগেছে। এর ফলে তাদেরকে ওই কলকারখানার চিমনিতেই সমস্ত ফিল্টার লাগাতে বাধ্য। আর বিভিন্ন গাড়ির ইঞ্জিনও এখন রিফাইন্ড ইঞ্জিন তৈরি করা হচ্ছে, যাতে ধোঁয়া একদমই বেরোয় না। আগেকারের বাইক বা আগেকারের গাড়ি দেখবে একটু পুরনো হলে ধোঁয়া বেরোতো। এখন সেরকম ঘটনা সচরাচর দেখা যায় না। ঠিক আছে? এরপর সচেতনতা বৃদ্ধি। তাছাড়াও সরকার কি করছে? ১০ বছর ছাড়া, ছাড়া গাড়িকে চেঞ্জ করে দিতে বলছে। ১০ বছরের পর সেইটা আর ভ্যালিড নয় সে গাড়ি। তার ইঞ্জিন খারাপ হয়ে যাবে, ধোঁয়া বেরোবে, তার অনেক ঘটনা ঘটবে। এরকম এরকম আমরা আস্তে, আস্তে উন্নতির দিকে এইভাবেও এগোতে পারছি। এরপরে সচেতনতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তন রোধে সকলের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। লাস্ট পয়েন্ট। জলবায়ুর পরিবর্তন রোধে সকলের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। ইভেন ইউ আর এ স্টুডেন্ট অর এ টিচার, সবাইকেই একটু সচেতন হতে হবে যে আমাদের যে ঘটনাগুলো পাশে বসে ঘটেছে, সেই ঘটনাগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এইগুলো যাতে না ঘটে বা এগুলো কিভাবে কমানো যায়, তার ক্ষেত্রে দেখো, স্টুডেন্ট তোমরা বাড়ির বলতে পারো, টিচারকে বলতে পারো। টিচার আপনারা এর পদক্ষেপ নেবেন আস্তে, আস্তে। কিভাবে এইটাকে ঠিক করা যায়, কার কাছে যাওয়া যায়, যার কাছে গেলে এইটার একটা ভালো ফল পাওয়া যাবে, যে কি ঘটনা ঘটছে তার বিপরীত, মানে ঘটনাটাকে কমানোর। ঠিক আছে? তো গ্রিন হাউস নির্গমন যেটা হচ্ছে, গ্রিন হাউস গ্যাস যেটা বেরোচ্ছে, সেটা কমানোর কিছু উপায় আমরা এখান থেকে জানতে পারলাম। আরো উপায় আছে, অনেক উপায় আছে। সেগুলো তোমরা নিজে থেকে বার করো। কিছু কিছু পয়েন্ট আছে যেটা নিজে থেকে বার করো। চলো, উপসংহার মানে একদম লাস্টে আমাদেরকে কি বলা হয়েছে, এত যে পড়লাম, এটার পড়ার অর্থটা কি? পড়ার অর্থ এই নয় যে পরীক্ষার খাতায় লিখে দিয়ে চলে আসবো। পরীক্ষার খাতায় লিখে দেওয়ার পরে আমরা অনেক পড়া ভুলে যাই, বাট কিছু কিছু প্রাকৃতিক ঘটনা আসছে যেগুলো আমরা সারা জীবন দেখতে পাই, সেগুলো নিয়ে আমাদের চর্চা হয়, ঘটে আমাদের চারপাশে, সেই সমস্ত ঘটনাগুলো আমাদের মনের মধ্যে থেকে যায়। ঠিক আছে? এগুলো বই পড়তে হয় না, এমনি সচরাচর প্রাকৃতিক পরিবেশ দেখলেই তোমরা শিখতে পারবে। বেশি ডিটেলসে শেখার জন্য তখন আমাদেরকে একটু বই পড়তে হয়। ঠিক আছে? উপসংহারে কি বলা হয়েছে না, এই যে যে ঘটনাগুলো ঘটছে, এর একটা সার সংক্ষেপ আর আমাদেরকে কি করতে হয় সেটা আমরা একটু পড়ি। দেখো, গ্রিনহাউস প্রভাব স্বাভাবিক মাত্রায় থাকলে পৃথিবীর জীবজগতের জন্য উপকারী। প্রথম লাইনটার ডিসকাস আমরা ফার্স্টের দিকে করেছি। টেম্পারেচার এমন থাকা উচিত যাতে মানুষ বেঁচে থাকতে পারে। কম হলেও প্রবলেম, বেশি হলে আরও প্রবলেম। তাই তো? এরপর কিন্তু
অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলে গ্লোবাল ওয়ার্মিং ঘটছে। বেশি গ্যাস নির্গমনের ফলে বিশ্ব উষ্ণতা বাড়ছে, যা মানবজাতি এবং পরিবেশের জন্য বড় হুমকি। এর জন্য আমাদেরকে বিভিন্ন শক্তির ব্যবহার করতে হবে, বন তৈরি করতে হবে, অরণ্য সংরক্ষণ করতে হবে, আমাদেরকে অরণ্যকে তৈরি করতে হবে আরো বেশি করে, দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে আরো অ্যাডভান্স টেকনোলজি প্রয়োজন। যেগুলো পুরনো যুগের টেকনোলজি সেগুলোকে একটু বাদ দিয়ে একটু অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করব, যার জন্য আমরা একটু দূষণটা কমাতে পারি। ঠিক আছে, যাতে বেশি দিন পর্যন্ত চলে। ঠিক আছে, তাহলে জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব আমরা এইভাবে আমরা কমাতে পারি। জলবায়ুর যদি পরিবর্তন হয় সবারই প্রবলেম হবে, সে যেই হোক না কেন। তো জলবায়ুর পরিবর্তন যাতে বিশেষ একটা পরিবর্তন না হয়ে যায়, তার আগে আমরা যদি এইরকম সচেতনতা দেখাই, অবশ্যই আমাদের কিছু না কিছু তো লাভ হবেই। তো এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন পয়েন্ট। আজকে দেখো আমি বোর্ডে নেই, তার কারণ হচ্ছে আজকে সাধারণত একটা গল্প করা হলো, আর গল্প করার মাধ্যমে কি ডিসকাস করা হলো যে কি ঘটনা প্রাকৃতিক পরিবেশে চারপাশে ঘটছে। এর জন্য আশা করি আমাদেরকে বোর্ডে ওঠার দরকার নেই, আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে একটা ডিসকাস করেছি। নেক্সট আমরা আরও একটা পয়েন্ট ডিসকাস করব, সেটাও প্রেজেন্টেশনের মাধ্যমে। তারপর যখন আমাদেরকে কিছু ক্যালকুলেশন বা কিছু বোঝানোর দরকার, তখন আমি ফেস টু ফেস আমরা আবার করব। তো আজকে এই পর্যন্তই থাক, চলো গুড বাই সবাই।